আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ডেইলি রান্না বান্নার নতুন আরেকটা এপিসোড দেখার জন্য স্বাগত। শেয়ার করব আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই, সে সাথে কীভাবে এগুলো সংরক্ষণ করবেন সেই পদ্ধতিও। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করা আসলে একেবারে সহজ, সে সাথে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। এর জন্য লাগবে আলু। আমি এখানে একটু বড় আর লম্বাটে শেপের আলু নিয়ে নিলাম, এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আলুর পরিমাণটা হচ্ছে আপনি কতটুকু তৈরি করতে চাচ্ছেন তার উপরে। আমি এখানে প্রায় 1 কেজি থেকে কিছুটা কম হবে আলু নিয়ে নিলাম। এখন এগুলোকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে পিলারের সাহায্যে খোসাটা ছাড়ালেও আপনারা নাইফ অথবা বটির সাহায্যেও খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। সুবিধা অনুযায়ী আসলে খোসাটা ছাড়ানো যাবে। খোসাটা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর বাটির মধ্যে অবশ্যই পানি নেবেন, তা না হলে কিন্তু এগুলো আবার কষ ছাড়ার কারণে কালো হয়ে যেতে পারে। আমি একই প্রসেসে সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিলাম। এখন এগুলোকে প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে একটু কষলিয়ে ধুয়ে নিচ্ছি। 1 থেকে 2 বার একটু ধুয়ে নিলেই হবে, কারণ এগুলোকে আমাদের আবারও পানির মধ্যে ধোয়ার প্রয়োজন হবে। আমি ধুয়ে আবারও কিছুটা পানি নিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন এগুলোকে আমি ফিঙ্গারের শেপ দিয়ে কেটে নিব। আবারও প্রথমটার মতন আপনারা এগুলো নাইফ দিয়ে যেমন কাটতে পারবেন অথবা বটি কিংবা দা দিয়েও কাটতে পারবেন, মানে এক কথায় সুবিধা অনুযায়ী কেটে নিলেই হবে। আর এগুলো ফিঙ্গারের শেপ দিয়ে কাটবো, অতিরিক্ত মোটাও রাখা যাবে না, আবার একেবারে চিকনও করতে হবে না। মোটামুটি একটু মাঝারি আকারে রেখে এগুলোকে কেটে নিলেই হবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে ছোটো থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে, তাই একসাথে যদি বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারেন সেটাও করতে পারবেন। মানে কেউ যদি সংরক্ষণ করতে চান আর কি, তাহলে আর বাজার থেকে ওভার দাম দিয়ে কেনারও প্রয়োজন হবে না। যেহেতু তৈরি করার প্রসেস খুবই সহজ, আলু থাকলে এটা যে কেউ তৈরি করতে পারবেন। আমি একই প্রসেসে সবগুলা আলু এরকম ফিঙ্গার শেপ দিয়ে কেটে নিলাম। এখন এগুলোকে পানির মধ্যে নিয়ে নিচ্ছি। পানির মধ্যে নিয়ে নেওয়ার পর এগুলোকে আবারও একটু আমি ধুয়ে নিব। এটাকে আমি এখন ধুয়ে নিব আর এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। আর অন্যদিকে আমি অলরেডি চুলায় একটা পাতিল বসিয়ে দিব। পাতিলটা বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। পানির পরিমাণটা একটু বেশি হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি জাল দিয়ে এগুলোকে ফুটিয়ে নিব। এর আগ মুহূর্তে আমি পাই 1 চা চামচ থেকে কিছুটা বেশি লবণ দিয়ে দিলাম। পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে ফিঙ্গারের শেপ দিয়ে কাটা আলুগুলো দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে আমি আলুগুলোকে এখন মোটামুটি সিদ্ধ করে নিব। তবে 50% মতন সিদ্ধ করে নিলেই হবে, এর থেকে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে এগুলোকে সিদ্ধ করে নিলাম। আমি একটা কাঁটা চামচ ঢুকিয়ে চেক করে নিলাম। এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন আমি পানিটা জড়িয়ে এগুলোকে নামিয়ে নিব, তা না হলে কিন্তু এগুলো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আলু তুলে এই ছাঁকনির মধ্যে রেখে দিব। আলুগুলো তুলে নিয়ে নাও কমপ্লিট। এখন এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দিব, তা না হলে কিন্তু আলুর যে এতক্ষণ চুলায় ছিল গরমে কিন্তু আরও সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে দেওয়ার কারণে আলুগুলো কিন্তু সিদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। এখন এগুলোকে আমি পানি জড়িয়ে এক সাইডে রেখে দিব। পানিটা জড়িয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। অন্যদিকে আমি একটা কাপড় বিছিয়ে নিলাম, সুতির কাপড়, পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে নিতে পারেন অথবা কিচেন যে টিস্যু পেপার আছে ওগুলো করতে পারেন। তবে আমি কাপড়ের মধ্যে আলুগুলোকে এভাবে সরিয়ে দিলাম যাতে কম সময়ের মধ্যে এগুলো শুকিয়ে যায়। উপর দিয়ে প্যানটাও ছেড়ে দিতে পারবেন, এতে কিন্তু আরও একেবারে কম সময় লাগবে। আলুগুলোকে আমি মোটামুটি শুকিয়ে নিচ্ছি যাতে যে এক্সট্রা পানি আছে ওইটা না থাকে। এক্সট্রা পানির কারণে কিন্তু এটা ভেজে নিতে সমস্যা হবে, মানে সময়ের পরিমাণটা একটু বেশি লাগবে। তাই অবশ্যই এগুলোকে শুকিয়ে নেবেন। শুকনা বলতে জাস্ট পানিটা শুকিয়ে নেবেন, আলুগুলো শুকানোর প্রয়োজন নাই। এগুলা পানিটা শুকিয়ে নিয়ে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে সংরক্ষণ করতে পারবেন, চাইলে সরাসরি তেলেও ভেজে নিতে পারবেন।
তুলে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে প্রথম আপনাদের সাথে সংরক্ষণ কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। এদিকে নিয়ে নিলাম আমি একটা জিপলক ব্যাগ। হাতের কাছে যদি না থাকে তাহলে যে নর্মাল পলি ব্যাগ আছে সেটাও ইউজ করতে পারেন, অথবা একটা এয়ারটাইট বক্সও নিতে পারেন। কী পরিমাণ সংরক্ষণ করবেন সেই অনুযায়ী প্যাকেটের মধ্যে এগুলো ঢুকিয়ে নিচ্ছি, তবে একসাথেও অতিরিক্ত না রাখাটা বেটার হবে। আমি কিছুটা নিয়ে এর মধ্যে যে বাতাসটা আছে ওটা বের করে নিচ্ছি। অবশ্যই বাতাসটা বের করে নেবেন যদি পলি ব্যাগ অথবা এরকম জিপলক ব্যাগের মধ্যে রাখেন আর কি। এরপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত ইজিলি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলোকে প্রথমে মিডিয়াম আঁচে গরম করে নেবেন। এরপর আলুগুলোকে ভেজে নেবেন, আর অবশ্যই এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। সো সেই দিক খেয়াল করে এখানে অবশ্যই তেলটা দিবেন। এখন আমি পরিমাণ মতো আলু দিয়ে এগুলোকে ভেজে নিব, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দেব। ওভার নাড়াচাড়ারও প্রথম পর্যায়ে প্রয়োজন হবে না, কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিলেই হবে। আর চুলা রাসটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত বাড়ানো না থাকে, তাহলে কিন্তু এগুলো কালার চলে আসলেও মসমসে হবে না বা খেতে ভালো লাগবে না। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিব। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন এগুলো এরকম মানে গোল্ডেন কালার হয়ে যাবে, সেই সাথে একটু মসমসে ভাবও দেখা যাবে। তখন যতটুকু সম্ভব তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নেবেন। আর একই প্রসেসে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। আমি একই প্রসেসে সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। আর এই ফ্রেঞ্চ ফ্রাই কতটা মজার বা বাচ্চারা কতটা পছন্দ করে সেটা তো মোটামুটি সবারই জানা আছে। এখন আমি উপর দিয়ে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি, হাতের কাছে না থাকলে নর্মাল লবণও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্লিপেক্স। জালটা সম্পূর্ণ ইচ্ছে অনুযায়ী, কেউ চাইলে এগুলো না দিয়ে সরাসরি এমনিও পরিবেশন করতে পারবেন। এখন এগুলোকে পরিবেশন করার পালায়। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।